আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ, তাই আমি প্রতিদিনের মতো আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না। আজকে আমি আপনাদের সাথে দুটি ভিন্ন সেক্টরের দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো। পাশাপাশি শেয়ার বাজারের কিছু গুরুত্বপূর্ণ নিউজ ও বর্তমান প্রেক্ষাপটে মার্কেট কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে কথা বলবো। দেখেন, আমরা যদি বর্তমান মার্কেট একটু দৃষ্টিপাত করি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ সরকারের পতন ও নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের পর মার্কেট তিন ধরনের পরিবর্তন লক্ষ্য করে গেছে। তো প্রথমত আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে আমরা প্রত্যক্ষ করলাম যে মার্কেটে মোটামুটি ভালো পরিমাণে সূচকের বৃদ্ধি পেল। দ্বিতীয়ত, নতুন সরকার গঠনের পর আবার কিছুদিন মার্কেটে সূচকের পতন হয়েছে। আবার তৃতীয়ত, আমরা যদি বর্তমানে দেখি যে মার্কেট আবার কিছু পরিমাণে সূচক বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দুই একদিন ডাউন থাকার পর আবার মার্কেট ভালো পরিমাণে সূচকও বৃদ্ধি পাচ্ছে। তো এখানে লক্ষণীয় যে প্রথমে যে পরিমাণ সূচক বেড়েছে আবার পতন কিছুটা কম হয়েছে। এখন আবার আপডাউনের ভিতর দিয়ে মার্কেট কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মার্কেট তার পুরনো দুর্দশা থেকে ধীরে ধীরে কামব্যাক করার চেষ্টা করছে। তো আশা করা যায় যে মার্কেটে যদি 200 পয়েন্ট সূচক বৃদ্ধি পায়, তা আবার কারেকশন হয়ে 100 পয়েন্ট হ্রাস পাবে। তো এভাবে মার্কেট অল্প অল্প করে সামনে এগিয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। মার্কেট ঠিক যেভাবে পড়ে গিয়েছিল, অর্থাৎ মার্কেটে ঠিক যেভাবে ধস নেমেছিল, ঠিক সেভাবে মার্কেট সামনে এগুচ্ছে না। অর্থাৎ হঠাৎ করে যেভাবে মার্কেটের হিউজ পরিমাণে সূচক কমে গিয়েছিল, কিন্তু মার্কেট সেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। অর্থাৎ মার্কেটটা সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এভাবে মার্কেট সামনে বহুদূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আজকে দুটি গুরুত্বপূর্ণ সেক্টরে দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করব। এখন আমি আপনাদের সাথে মিসলেনিয়াস সেক্টরে গুরুত্বপূর্ণ একটি শেয়ার বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে গত দিন বাংলাদেশ শিপিং কর্পোরেশন 96 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছে। তো আমরা যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশন অর্থাৎ বিএসসি এর গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসসি মূলত গত এক বছরে সর্বনিম্ন প্রাইস ছিল তাদের 89 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দাম ছিল তাদের 134 টাকা 50 পয়সা। তাহলে বর্তমানে 96 টাকা 70 পয়সায় অবস্থান করছে, যা আমি মনে করি খুব বেশি আপার প্রাইসে অবস্থান করছে না, বা কিছুটা লোয়ার প্রাইসে অবস্থান করছে বলে আমি মনে করি। প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসসি মূলত দেখা যাচ্ছে যে 2020 এবং 21 সালের দিকে প্রাইসটা মোটামুটি অনেকটাই কম ছিল, অর্থাৎ প্রায় দেখা যায় 30 40 50 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে দেখা যাচ্ছে যে বিএসসি আস্তের উপরে টান করে মোটামুটি 130 37 টাকা এবং 100 টাকার উপরে চলে আসে এবং দীর্ঘদিন এভাবে লেনদেন হতে থাকে। অর্থাৎ 100 টাকার পরে এর আর তেমন দেখা যায়নি এবং হঠাৎ করে দেখা যায় মার্কেট পতন হওয়ার সাথে সাথে সেটা 100 টাকার নিচে অবস্থান করে। আমরা যদি এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএসসি মূলত তাদের 1000 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল রয়েছে এবং তাদের যদি আমরা পেইড আপ ক্যাপিটাল দেখি তাহলে দেখা যাবে তাদের পেইড আপ ক্যাপিটাল খুবই কম, অর্থাৎ মাত্র 152 কোটি টাকা তাদের পেইড আপ ক্যাপিটাল রয়েছে। অর্থাৎ তাদের হিউজ পরিমাণে রিমেইনিং ক্যাপাসিটি রয়ে গেছে, যা তারা যে কোনো সময় বা কোম্পানির সিদ্ধান্তে তা স্টক ডিভিডেন্ড আকারে কোম্পানি ঘোষণা করার সক্ষমতা রাখে। আমরা যদি এখন তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখা যাচ্ছে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে এখানে তেমন খুব বেশি শেয়ার নেই, অর্থাৎ মাত্র 5.25% শেয়ার স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে। অপরদিকে আমরা যদি দেখি যে এটা মূলত আমরা জানি সবাই যে এটা একটা গভর্নমেন্ট সেক্টরের শেয়ার, অর্থাৎ সরকারের কাছে প্রায় 52.10% শেয়ার রয়েছে। অপরদিকে ইনস্টিটিউশনের কাছে মোটামুটি ভালো পরিমাণে শেয়ার রয়েছে, অর্থাৎ 18.65%। অপরদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে দেখা যাচ্ছে মাত্র 24%-এর মতো শেয়ার রয়েছে। তো হোল্ডিং প্যাটার্নের দিক থেকে আমি মনে করি কোম্পানি খুব একটি স্ট্রং জোনে অবস্থান করছে, অর্থাৎ সাধারণ পাবলিকের কাছে খুব বেশি শেয়ার নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ইনস্টিটিউশন যদি চায় বা তারা যদি মনে করে যে কোনো সময় কোম্পানিটির শেয়ার উচ্চ প্রাইসে নিয়ে যেতে পারে, আবার কিছুটা ডাউন প্রাইসেও নিয়ে যেতে পারে। অর্থাৎ কোম্পানির শেয়ার দামটি যে কোনো সময় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের পারফরমেন্স দেওয়া আছে। সেক্ষেত্রে তাদের থার্ড কোয়ার্টার ইপিএস হচ্ছে 11 টাকা 5 পয়সা এবং থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 95 টাকা 25 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মূলত ভালো পরিমাণে ইপিএস করেছে বলে আমি মনে করি। তাদের ইপিএস 11 টাকা 5 পয়সা, ওদিকে নেট অ্যাসেট ভ্যালু 95 টাকা 25 পয়সা। তো নেট অ্যাসেট ভ্যালু তুলনায়
বর্তমান মার্কেট প্রাইস 96 টাকা 70 পয়সা, অর্থাৎ খুব কাছাকাছি আমি মনে করি অবস্থান করছে। এখন যদি আমরা তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2020 সালে 10%, 21 সালে 12%, 22 সালে 20% এবং 23 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ইপিএস 2 টাকা 72 পয়সা, 4 টাকা 72 পয়সা, 14 টাকা 80 পয়সা এবং 16 টাকা 15 পয়সা। তাদের নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 56 টাকা 3 পয়সা, 60 টাকা 28 পয়সা, 72 টাকা 52 পয়সা এবং 86 টাকা 67 পয়সা। তাহলে দেখা যাচ্ছে বর্তমানে 11 টাকা 5 পয়সা তাদের ইপিএস রয়েছে, অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে গিয়ে আমি মনে করি যে 15 থেকে 16 টাকা বা আরো বেশি ইপিএস করার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি ডিভিডেন্ড হিস্ট্রিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারটি ধীরে ধীরে ভালো দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের অগ্রগতি হচ্ছে। 20 সালে থেকে যদি আমরা 23 সাল দেখি সেখানে তাদের একটা ইপিএস এর ভালো পরিমাণে গ্রোথ রয়েছে। অপরদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালুরও ভালো পরিমাণে গ্রোথ রয়েছে, অর্থাৎ সামনের দিকে কোম্পানিটি খুবই ভালো করতে পারে, ভালো করবে বলে আমার মনে হয়। তো যাই হোক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ারটি বর্তমানে 96 টাকা 70 পয়সা রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যদি এই শেয়ারটি 85 টাকা থেকে 90 টাকার মধ্যে বা এর আশেপাশে যদি পারচেজ করা যায়, তো এই কোম্পানি থেকে আমি মনে করি যে শর্ট রানে না হলেও লং রানে ভালো পরিমাণে গেইন করা সম্ভব, বা ভবিষ্যতে শেয়ারটি আরো ভালো করবে বা সামনে খুবই এগিয়ে যাবে বলে আমি মনে করি। তাই এখান থেকে আমি মনে করি যে এই রেঞ্জে যদি ইনভেস্টমেন্ট করা যায়, তো এখান থেকে ভালো পরিমাণে একটা রিটার্ন করা সম্ভব। অর্থাৎ বিএসসি শেয়ারটি আমি মনে করি সামনে 150 টাকার উপরেও ভবিষ্যতে যদি তাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যেতে পারে বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তা হলো বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড অর্থাৎ বিএসআরএম লিমিটেড। তো আমরা যে বিএসআরএম লিমিটেড শেয়ারটি দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম লিমিটেড মূলত গত দিনে 92 টাকায় ক্লোজ হয়েছে। তা আমরা যদি বিএসআরএম লিমিটেডের গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম মূলত গত এক বছরের সর্বনিম্ন দাম ছিল তাদের 82 টাকা 10 পয়সা, অপরদিকে তাদের সর্বোচ্চ দাম ছিল 105 টাকা। মানে তাদের দাম রয়েছে 92 টাকা, যেটা আমি মনে করি একটি মিড রেঞ্জে অবস্থান করছে। তো আমরা যদি বিএসআরএম লিমিটেডের আমরা যদি প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম লিমিটেড মূলত 2020 সালের দিকে তাদের দরটা অনেকটাই কম ছিল। এরপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তাদের দামটা কিছুটা বাড়তে থাকে, অর্থাৎ 50 টাকা থেকে শুরু করে আস্তে আস্তে তাদের দাম বাড়ার পরে তার মূলত 116-17 টাকা ভালো পরিমাণে ট্রেড হয়েছে। এরপরে আবার তাদের মূল্যের কিছুটা পতন ঘটে এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন 90 টাকায় মূলত ফ্লোর প্রাইসে ছিল এবং গত দিনে এর ফ্লোর প্রাইসটা উঠিয়ে দেওয়া হয় এবং গত দিন আমি মনে করি যে শেয়ারটি সবাই ভেবেছিল যে হয়তো ডাউন করবে, কিন্তু শেয়ারটি সামনে আপ ট্রেন্ডে বাই সেল হয়েছে, অর্থাৎ 92 টাকা ক্লোজ হয়েছে। তাদের ফ্লোর প্রাইস থেকে 2 টাকা বেশি দামে এটি লেনদেন হয়েছে। বিএসআরএম লিমিটেডের ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটি মূলত 500 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল নিয়ে এটি মূলত গঠিত। অপরদিকে তাদের পেইড আপ ক্যাপিটাল রয়েছে 298 কোটি টাকা এবং তাদের ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে 201 কোটি টাকার মতো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোম্পানিটি চাইলে যে কোনো সময় তারা স্টক ডিভিডেন্ড আকারে উক্ত শেয়ার ঘোষণা করার সক্ষমতা তাদের রয়েছে। তো এখন যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম লিমিটেডের মূলত স্পন্সর বোর্ড ডিরেক্টরদের কাছে তাদের প্রায় 47.12% শেয়ার রয়েছে। অপরদিকে আমরা যদি দেখি যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের দখলে রয়েছে 14.80% শেয়ার এবং ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে এখানে হিউজ পরিমাণে, দেখা যাচ্ছে 17.13% শেয়ার রয়েছে ফরেন ইনভেস্টরদের দখলে এবং মাত্র 20% অর্থাৎ 20.95% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের দখলে, যেটা আমি মনে করি যে খুবই একটা স্ট্রং দিক। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের অল্প পরিমাণ শেয়ার দখল করেছে এবং শেয়ারটি ভালো মনে করি প্রবাসীরা এখানে বিনিয়োগ করেছে। আমি মনে করি যে এই শেয়ারটি সামনে প্রবল এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শেয়ারটি ভালো করতে পারে বা যে কোনো সময়ের মূল্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম লিমিটেড থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের মূলত তথ্য দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থার্ড কোয়ার্টার ইপিএস ছিল 11 টাকা 17 পয়সা, অপরদিকে তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত তার নেট অ্যাসেট ভ্যালু ছিল 149 টাকা 14 পয়সা। তাহলে দেখা যাচ্ছে যে 49 টাকা নেট অ্যাসেট ভ্যালু সেটি বর্তমানে 92 টাকা ট্রেড হচ্ছে, যেটা আমি মনে করি কিছুটা আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে। অপরদিকে তাদের ইপিএস এর পরিমাণ মোটামুটি ভালো, অর্থাৎ তারা সামনে ভালো ইপিএস করার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 2021 সালে তারা মূলত 50% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, 2022 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো আমরা যদি তাদের ইপিএস দেখি, 2021-এ 18 টাকা 96 পয়সা,
সালে 10 টাকা 34 পয়সা এবং 2023 সালে 9 টাকা 76 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 127 টাকা, 134 টাকা এবং 140 টাকা। এখানে লক্ষণীয় যে নেট অ্যাসেট ভ্যালু কিছুটা গ্রোথ আছে, অর্থাৎ অ্যাসেট ভ্যালু সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু ইপিএস এ তাদের কিছু ফ্লাকচুয়েশন রয়েছে, অর্থাৎ মার্কেট ভালো মন্দ হওয়ার কারণে বা অর্থনৈতিক অবস্থার সাথে সাথে আমি মনে করি যে এর ইপিএসটা কিছুটা আপ ডাউন হয়েছে। তবে বর্তমানে আবার এবছরে 11 টাকা উপরে তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস রয়েছে, যেটা আমি মনে করি ফোর্থ কোয়ার্টারে গিয়ে 15 বা 16 টাকার আপেও অবস্থান করার প্রবল সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কোম্পানিটির সামনে ভালো করবে বলে আমি বিশ্বাস করি। বিএসআরএম লিমিটেড শেয়ারটিতে যদি আমরা অর্থাৎ 90 টাকার আশেপাশে যদি এই শেয়ারে ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে সেখান থেকে আমি মনে করি যে ভালো পরিমাণে গেইন করার সম্ভাবনা রয়েছে যদি কোম্পানিটি ভালোভাবে পারফর্ম করতে পারে ভবিষ্যতে। অর্থাৎ এটা 85 টাকা থেকে 90 টাকায় যদি ইনভেস্টমেন্ট করা যায়, আমি মনে করি সেটা কিছুটা সেফ জোন। তো যাই হোক, কোম্পানি থেকে আমি মনে করি শর্ট রানে না হলে লং রানে কোম্পানিটিকে ভালো করতে পারে। তো সেক্ষেত্রে লং রানে ইনভেস্টমেন্ট যারা করতে চান তারা কোম্পানিটিকে দেখতে পারেন। কোম্পানিটি আমি মনে করি অদূর ভবিষ্যতে 110-20 বা 150 টাকার আশেপাশে লেনদেন হওয়া স্বাভাবিক নয়। তো যাই হোক, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা যদি একটা নিউজ দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যত কোম্পানির। তো আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যেগুলো বেড়েছে সেগুলো সম্পর্কে আপনারা একটু নজর রাখতে পারেন। তো কোম্পানিগুলো হলো বে লিজিং, বিডি ফাইন্যান্স, বিআইএফসি, ডিবিএইচ, প্রিমিয়ার লিজিং এবং ইউনাইটেড ফাইন্যান্স। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলোকে খোঁজখবর রাখবেন এবং কোম্পানিগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন। এবার আরেকটি নিউজ যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিনিয়োগ ঝুঁকি কিছুটা বেড়েছে। তো কি বলা আছে যে বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি বেড়েছে, কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারে সাবেক মূল্য আয়ানুপাত অর্থাৎ পিই রেশিও বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক মূল্য আয়ানুপাত অর্থাৎ পিই রেশিও বেড়েছে 1.53%। তো বাজার বিশ্লেষকদের মতে শেয়ার বাজারে পিই রেশিও যত কম, বিনিয়োগের ঝুঁকিও তত কমে। তো পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। তো বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু বেড়েছে, শেয়ারের বিনিয়োগ ঝুঁকিও তেমন বেড়েছে। তো যাই হোক, আমরা পিই রেশিও জানি যে আমরা প্রাইস আর্নিং রেশিও। তো সেক্ষেত্রে আপনারা সবাই যখন বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে প্রাইস আর্নিং রেশিওটা অর্থাৎ পিই রেশিওটা আপনারা দেখে বিনিয়োগ করতে পারেন। যদি পিই রেশিওটা কম হয়, সেটা আপনাদের ঝুঁকিটা কিছু মিনিমাইজ হবে বা ঝুঁকির পরিমাণ কম থাকবে। তো এইগুলো অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা বিনিয়োগ করলে মনে করি ক্ষতি বা লসের সম্মুখীন কম হবেন। আমি যদি অপর একটি নিউজ দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বলা আছে যে কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের সিদ্ধান্ত সরকারের। তো কি বলা আছে যে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ। তো তারা কি বলছে যে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। যাই হোক, যদি এটা করে থাকে, আমি মনে করি এটা একদিকে ভালো দিকও রয়েছে, আবার কিছুটা খারাপ দিকও রয়েছে। ভালো দিক হচ্ছে আমি মনে করি যে এই কালো টাকা সাদা করার যে সুযোগটা দেওয়া হতো, এটা আমি মনে করি একদিকে দুর্নীতি বা আনইথিক্সকে মূলত বৈধতা দেওয়া হয় এর মাধ্যমে, অর্থাৎ সেই বিষয়টাকে এনকারেজ বা উৎসাহিত করা হয়। কারণ এর মাধ্যমে দেখা যায় যে আবার সবাই এই সুযোগ নেওয়ার জন্য দুর্নীতি বা কালো টাকা তারা উপার্জন করার চেষ্টা করত। তো সেটা যদি বন্ধ করা হয়, আমি মনে করি সেক্ষেত্রে দুর্নীতিকে নির্মূল করা বা দুর্নীতিকে দমন করার জন্য সেটা করা হবে। অপরদিকে আবার এর কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিক নিয়ে যদি আমি কথা বলি, তাহলে দেখা যাবে যে এখান থেকে সরকার কিছুটা রাজস্ব বা রেভিনিউ অর্জন করতে পারতো, বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে যদি এই সুযোগটা দেওয়া হতো, তাহলে সেখানেও কিছু ক্যাপিটাল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতো। তবে যাই হোক, আমি মনে করি সার্বিক দিক বিবেচনায় বা আমার মতে বা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই সিদ্ধান্তটি অবশ্যই একটি ইতিবাচক দিক বা এটি একটি ভালো দিক। দেশের সার্বিক প্রেক্ষাপটে বা সার্বিক বিবেচনায় বা সবকিছু মিলিয়ে অবশ্যই এটা একটি ভালো সিদ্ধান্ত হবে যদি এটা করা হয় এবং জিরো টলারেন্স নীতি ফলো করা হয়। তবে আমি মনে করি সেক্ষেত্রে দেশ এবং দেশের অর্থনীতির সামনে এগিয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।